এখন হুম হুম। টাকা মোবিলাইজ করার সহজ পথ হচ্ছে আপনার এই যে ইনডিরেক্ট ট্যাক্স, ভ্যাটের আওতা বাড়ানো। সবচেয়ে সহজ পথ হচ্ছে যে ট্যাক্স দিচ্ছে তাকে আবার করের হারটা বেশি বাড়িয়ে দেয়া। এটা সাধারণ মানুষের জীবিকার জীবনের উপর প্রভাব পড়ে, সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আপনি যত ভ্যাট। বেশি ইম্পোর্ট ডিউটি বাড়াবেন, আপনি যত বেশি ভ্যাট বাড়াবেন, তত বেশি আলটিমেট এন্ড কনজিউমার হিসেবে, পার্টিকুলারলি সাধারণ মানুষ যারা আছে তাদের উপর কিন্তু তার প্রেশারটা পড়ছে। আমাদের মতো দেশে আপনি দেখেন 41 লাখ হচ্ছে ট্যাক্স রিটার্ন জমা দেয়। এর হুম মধ্যে অর্ধেকই হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী। যদি 1 লাখের বেশি আমার টিনদারি থাকে, তাহলে আমার কেন ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছে মাত্র তার অলমোস্ট 3 ভাগের 1 ভাগ আমার জমা দিচ্ছে? তাহলে এই যে আমি অ্যাকাউন্টেবল করছি না, তো যে দিচ্ছে না তাকে কিন্তু আমি ধরছি না, যে দিচ্ছে তাকে আমি ধরছি। এই এই যে আউট অফ দ্য বক্স, এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। যে দিচ্ছে না তাকে কিন্তু আমি ধরছি না, যে দিচ্ছে তাকে আমি ধরছি। এই এই যে আউট অফ দ্য বক্স, এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। যেমন আমি একজন শিক্ষক হিসাবে আমরা আশা করছিলাম যে শিক্ষা বাজেট সেই একই জায়গার মধ্যে, একই বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু আমরা বলছি SDG 4, আমরা গুণগত শিক্ষার কথা বলছি, কিন্তু গুণগত শিক্ষার জন্য যে বাজেট, এখন যে বাজেটটা দেয়া হচ্ছে এটা মোটামুটি একটা ইনফ্রাস্ট্রাকচারে খরচ হয়ে যাবে, প্লাস বেতন ভাতা বাবদ অপারেটিং বাজেট সেখানে খরচ হয়ে যাবে। কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, কারিকুলার ডেভেলপমেন্ট বা গুণগত শিক্ষাকে মাথায় রেখে, যেটাকে আমরা বলছি স্টেম, যে সায়েন্স, ম্যাথ, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এই ধরনের শিক্ষার উপর যে গুণগত পরিবর্তনের জন্য যে উদ্যোগগুলো নেয়া, সেই উদ্যোগগুলো কিন্তু আমরা দেখছি না। যদি আমি এই স্বাস্থ্য সেবাটা যদি আমি নিজে অ্যাভেল না করি, তাহলে আমাকে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, যেটা আমি সবসময় বলি, যদি 8টা বিভাগীয় শহরে আপনি সিএমএইচ এর মতো, সিএমএইচ এ আপনি যেই ধরনের স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন, একই রকম স্বাস্থ্য, আমি বিদেশের অভিজ্ঞতার কথা বলছি না, আমার দেশের অভিজ্ঞতার কথা বলছি। আমি উইথ ডিউ রেসপেক্ট, অ্যাপ্রিসিয়েশন দিয়েই বলছি, সেরকম যদি 8টা বড় ধরনের স্বাস্থ্য সেবা আমরা প্রতিষ্ঠান যদি 8টা বিভাগীয় শহরে করতে পারি, তাহলে কিন্তু সবার ঢাকায় আসতে হবে না, ইভেন আপনার ইন্ডিয়াতেও যেতে হবে না। আপনি দেখেন অনেক মানুষ আছে যারা প্লেন ফেয়ার দেয়, তারা ওখানে বাসা ভাড়া করে থাকে, স্বাস্থ্য সেবা নেয়, তারপরেও বলে বাংলাদেশ থেকে স্বাস্থ্য খরচ, সেখানে হেলথ খরচটা কম, প্লাস হচ্ছে গুণগত স্বাস্থ্য সেবাটা তারা পায়। এর বাইরে আপনি দেখবেন মনিটরিং এর একটা ব্যাপার কিন্তু আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আপনি দেখবেন যেই ধরনের ইকুইপমেন্ট আছে, অনেক সময় আমরা শুনে থাকি ইকুইপমেন্ট নাই, ডাক্তাররা নিয়মিত যান না, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আমাদের সরকার যে অনেক টাকা খরচ করছে, কিন্তু সেটার কিন্তু প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। অনেক মেশিন কিন্তু দিচ্ছে, কিন্তু মেশিনটা ইউজ হচ্ছে না। দেখা যাবে যে সে অপারেটর নাই, অথবা মেশিনটা নষ্ট হয়ে আছে। এই জায়গাগুলো কিন্তু দেখার বিষয় আছে। আপনি তো জানেন যে 2024 এবং 25 অর্থ বছরের বাজেট উত্থাপন করা হয়েছে সংসদে। অর্থমন্ত্রী এবার বেশ প্রত্যাশা নিয়ে অনেক কিছু বলেছেন। দেখা যাচ্ছে তার ইচ্ছা ইচ্ছা মানে তালিকা যদি আমরা বলি অনেক বড়, বাট সেই তুলনায় পদক্ষেপ আহ, বলা হচ্ছে না তত আছে। সেই ক্ষেত্রে যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে একদিকে করের বোঝা বাড়ছে, অন্যদিকে আইএমএফ এর চাপে ধরেন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, জ্বালানি তেলের দাম, সবকিছু এই বিলের বোঝাও বাড়ছে মানুষের উপরে। এবং দ্য সেম টাইম মোবাইলে কথা বলার বিলও বেড়েছে, ইন্টারনেটে ইউজেরও ব্যয় বাড়বে। এট দ্য সেম টাইম মেট্রো রেলের ভাড়া বাড়ছে। সব বিবেচনায় মানুষের জন্য কেমন হলো বাজেট? আসলে বাজেটটা কি, বাজেটটা হচ্ছে এক ধরনের, আমরা বলি প্ল্যান্ড এক্সপেন্ডিচার এন্ড এক্সপেক্টেড রিসিপ্ট। অর্থাৎ প্রথমে এক্সপেন্ডিচারটা ঠিক করে, যেমন 7,97,000 কোটি টাকার কথা বলা হয়েছে। তারপরে এক্সপেক্টেড রিসিপ্ট, যেটা মনে করেন 5.5 লাখ কোটি টাকার মতো আমাদের রেভিনিউ আসবে, আর 2,65,000 কোটি টাকার মতো আহ, এটা হচ্ছে আমাদের ঘাটতি আসবে। অর্থাৎ এক্সপেন্ডিচারটা ঠিক করে তারপরে ঠিক করে যে আম, কোথায় কোথায় আমরা কিভাবে টাকাটা আনবে। এখন হুম হুম। টাকা মোবিলাইজ করার সহজ পথ হচ্ছে আপনার এই যে ইনডিরেক্ট ট্যাক্স, ভ্যাটের আওতা বাড়ানো। সবচেয়ে সহজ পথ হচ্ছে যে ট্যাক্স দিচ্ছে তাকে আবার করের হারটা বেশি বাড়িয়ে দেয়া। কিন্তু হুম। যদি আমি আরো বেশি পরিমাণে ট্যাক্স আদায় করতে পারবো, এটা আসলে আইএমএফ এর বলার কিছু না। আমাদের নিজেদের স্বার্থেই
আমরা নিজেরাও বলছি, ইভেন মাননীয় অর্থমন্ত্রীও বাজেট বক্তৃতায় বলেছে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও, উনি একদম উদাহরণ দিয়ে অন্য দেশের কত, ভারতের কত, নেপালের কত, অন্য দেশের উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 8%-এর মতো। যেটা আমরা 8-5 ইয়ার প্ল্যান, এই যে এই বছর শেষ হয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু টার্গেট করা হয়েছে এটাকে 13%-এ নিয়ে যাওয়া। যদিও এবার বাজেট বক্তৃতায় বলা হচ্ছে যে এটাকে কিভাবে 10%-এ নিয়ে যেতে পারে কিনা। এখন হুম। তাহলে এই যে আমি যদি ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে পারি, আসলে এটা বাড়ানো মানে কি, আমার ফিসক্যাল স্পেসটা বাড়ানো। সরকারের যত ফিসক্যাল স্পেস হাতে থাকবে, তত বেশি এডুকেশনে খরচ করতে পারবে, হেলথে খরচ করতে পারবে, সোশ্যাল সিকিউরিটিতে খরচ করতে পারবে। এখন আমার যদি ইয়েটাই টাইট থাকে, আমার ইনকামটা, তাহলে ইনকামটা বাড়ানোর উপায়টা হচ্ছে কি, বাড়ানোর উপায়টা হচ্ছে আপনি কিভাবে ট্যাক্স নেটটা বাড়াতে পারেন। এরকম না যে ট্যাক্স দিচ্ছে তার আগে 25% ছিল টপ সিলিং, আমি এটাকে 30% করে দিলাম, এটা একটা সহজ পথ। কিন্তু যে ট্যাক্স দিচ্ছে না, যে কর ফাঁকি দিচ্ছে, আমি তাকে সুবিধা দিচ্ছি। যে ট্যাক্স দিচ্ছে না তাকে আনার পরিকল্পনা নিচ্ছি না। ট্যাক্স নেট বাড়ানো। আমাদের মতো দেশে আপনি দেখেন 41 লাখ হচ্ছে ট্যাক্স রিটার্ন জমা দেয়, এর হুম। মধ্যে অর্ধেকই হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী। তার হুম। মানে প্রাইভেট সেক্টর বা যেই পরিমাণ লোক ট্যাক্স দেওয়ার কথা, সেই পরিমাণ লোক ট্যাক্স দিচ্ছে না। যদি 1 লাখের বেশি আমার টিনদারি থাকে, তাহলে আমার কেন ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছে মাত্র তার অলমোস্ট 3/1 আমার জমা দিচ্ছে? তাহলে এই যে আমি অ্যাকাউন্টেবল করছি না, তো যে দিচ্ছে না তাকে কিন্তু আমি ধরছি না, যে দিচ্ছে তাকে আমি ধরছি। এই এই যে আউট অফ দ্য বক্স, এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা যেটা সহজ পথ, যেটা সাধারণ মানুষের জীবিকার, জীবনের উপর প্রভাব পড়ে, সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আপনি যত ভ্যাট। বেশি ইম্পোর্ট ডিউটি বাড়াবেন, আপনি যত বেশি ভ্যাট বাড়াবেন, তত বেশি আলটিমেট এন্ড কনজিউমার হিসেবে, পার্টিকুলারলি সাধারণ মানুষ যারা আছে, তাদের উপর কিন্তু তার প্রেশারটা পড়ছে। এবং তার একদিকে ইনফ্লেশনে গত প্রায় 2 বছর ধরেই ইনফ্লেশনের চাপে মানুষ, বিশেষ করে যারা নির্দিষ্ট আয়ের মানুষ, তার সীমিত আয়ের মানুষ, গরিব মানুষ, তারা কিন্তু একটা চাপের মধ্যে আছে। তো সেখানে তাদেরকে স্বস্তি দেওয়ার পরিবর্তে আপনি দেখেন আহ, যে মানে আমরা বুঝি যে করমুক্ত আয়ের সীমা, সেটা যে 3.5 লাখ টাকা ছিল, সেটা কিন্তু 3.5 লাখ টাকাই আছে। অথচ আপনি যারা আহ, হয়তো ওয়েল অফ পিপল, তাদেরকে অনেক সুযোগ সুবিধা কিন্তু বাজেটে দেওয়া হচ্ছে। তারা ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছে, তারা সাবসিডি পাচ্ছে, তারা অনেক কিছু পাচ্ছে। কিন্তু যে গরিব মানুষ, বাট এই যে করমুক্ত আয়ের সীমা, আমরা আশা করেছিলাম অন্তত কিছুটা হলেও স্বস্তি দিবে, যে করমুক্ত আয়ের সীমাটা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে হয়তো এটা 4 লাখ, 4.5 লাখ টাকা যদি করা যেত, তাহলেও কিন্তু একটা স্বস্তির একটা বিষয় থাকতো। পাশাপাশি সাধারণ মানুষের জন্য যে ওএমএস প্রোগ্রাম বা খাদ্য বান্ধব কর্মসূচি গ্রামে, যে 1 লাখ যে ফ্যামিলি, 1 কোটি যে ফ্যামিলি কার্ড আছে, তো হুম। সেইটা যাতে সাশ্রয়ী মূল্যে সে পায়, সেরকম বরাদ্দ বা সেরকম ইনিশিয়েটিভ কিন্তু আমরা, সেটি যেটি আছে এটি ট্রেডিশনাল, অর্থাৎ অনগোয়িং প্রোগ্রাম হিসেবেই আছে। কিন্তু একদম ইনফ্লেশন চাপ থেকে রক্ষা করার জন্য, সাধারণ মানুষকে বেনিফিট দেওয়ার জন্য উদ্যোগ কিন্তু আসলে, যদিও বলা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করাটা হচ্ছে প্রায়োরিটি, কিন্তু প্রায়োরিটি আমি বলছি, আইডেন্টিফাই করছি, কিন্তু সেটার রিফ্লেকশনটা কিন্তু আমরা ওইভাবে দেখছি না। যদিও বলা হচ্ছে যে মনিটারি পলিসি, এখন কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেওয়া হচ্ছে, মনিটারি পলিসির সাথে ঠিক রেখে যেটা ফিসকাল পলিসি, যেটা সেটাকে ঠিক করা হবে। কিন্তু ফিসকাল পলিসির অস্ত্র কোথায় আছে? অস্ত্র হচ্ছে আপনি কিছু তাকে পলিসি সাপোর্ট দিবেন, যারা এই যে মনে করেন এগ্রিকালচার বলেন বা অন্যান্য জায়গায় আপনি তাদেরকে সাবসিডি দিবেন বা পলিসি সাপোর্ট দিবেন, অথবা ইম্পোর্টেড যেগুলো আছে সেখানে আপনি কিছু ট্যারিফ রেশনালাইজেশন করবেন, ট্যারিফ কমিয়ে। কিন্তু আমরা আহ, সেরকম আসলে ইনফ্লেশনকে 6.5% নিয়ে আসার জন্য যে রোড ম্যাপটা দরকার, সেই রোড ম্যাপটা কিন্তু আসলে ওইভাবে আমরা দেখিনি। তারপরে আমরা আশা করছি, নিশ্চয়ই সরকার যেহেতু বলছে যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসির বিভিন্ন উদ্যোগের ফলে, এবং আরেকটা জিনিস চমৎকার ভাবে অর্থমন্ত্রী কিন্তু এবার বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন, সেটা বলা হচ্ছে যে সাপ্লাই চেইনটা যেটা আছে, ওই সাপ্লাই চেইনের ত্রুটি আছে। মানে অর্থাৎ এখানে একটা প্রবলেম আছে। তার মানে আপনি দেখেন এন্ড কনজিউমার আর যে প্রডিউসার, এর মাঝখানের যারা আছে, আড়তদার আছে, ইম্পোর্টার আছে,
যারা পাইকারি বিক্রেতা আছে, উনি বলছেন যে এই যে সাপ্লাই চেনের যে মাঝখানের যে গ্রুপটা আছে, এই গ্রুপটার কারণেও কিন্তু ইনফ্লেশনটা হচ্ছে। তাহলে যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে এই গ্রুপটাকে কিভাবে ব্রেক করা যায়, তাদের কাছ থেকে কিভাবে এই সাপ্লাই চেইনটা যাতে স্মুথ হয়, সেই যদি কার্যকর উদ্যোগ নেয়, তাহলে কিন্তু আমি মনে করি যে ইনফ্লেশনে তার রিফ্লেকশনটা হবে। বাট আমি মনে করি যে 6.5-7% মধ্যে যদি নিয়ে আসতে পারে, সাধারণ মানুষ কিন্তু আসলে স্বস্তি পাবে। কিন্তু অতীত অভিজ্ঞতার আলোকে আমরা দেখছি প্রত্যেকটি বাজেটেই বলা হচ্ছে ইনফ্লেশন কমে যাবে, কিন্তু আসলে বাস্তবে কিন্তু আমরা সেরকম কিছুটা দেখিনি। এবং এই সরকারের যে যখন নির্বাচনী, যে আওয়ামী লীগের যে নির্বাচনী ইস্তেহার, যেখানে 11টি বিষয়কে আইডেন্টিফাই করা হয়েছে, সেখানেও কিন্তু প্রথম জিনিসটাই ছিল হচ্ছে ইনফ্লেশনকে কন্ট্রোল করা। তাহলে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য বাস্তবে যাতে তার রিফ্লেকশনটা ঘটে, তো আশা করছি বাজেট ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে সেই জায়গাটা আহ, অবশ্যই যদি 6.5%-এর মধ্যে আনতে পারে, সেটি একটি অনেক বড়, আপনি যেটা বলছেন অনেকগুলো ইচ্ছার কথা, তো যারা সীমিত আয়ের মানুষ, তাদের কিন্তু ইচ্ছাটা হচ্ছে যে ইনফ্লেশনটা একটা জায়গার মধ্যে আসবে। অন্যদিকে যারা ব্যবসায়ী আছে, তারা, তাদের ইচ্ছা হচ্ছে কিভাবে ব্যবসার খরচ কমানো যায়। তাহলে ব্যবসার যে কস্ট অফ ডুইং বিজনেস স্টিল আমাদের দেশ কিন্তু অনেক অনেক বেশি। বেশি। তো সেখানে কিভাবে আপনার কস্ট অফ ডুইং বিজনেস কমানো, আমরা দেখেছি যে কর্পোরেট ট্যাক্সে কিছুটা কমানোর একটা ইঙ্গিত আমরা সেখানে দেখেছি। বাট ওভারঅল আপনি ট্যারিফ বলেন, আবার যদি র মেটেরিয়ালস এর দাম যদি আমার বেড়ে যায়, আমি, তাহলে কিন্তু র মেটেরিয়ালস বেশিরভাগই বাইরে থেকে আনতে হয়। তখন একদিকে কিন্তু 30% কস্ট কিন্তু বেড়ে গেছে, কিন্তু যেহেতু ডলারের অর্থাৎ মুদ্রা টাকার মান কমে যাওয়ার ফলে ডলারের রেটের কারণে কিন্তু অলরেডি 25 থেকে 30% এক্সট্রা কস্ট হচ্ছে। হুম। তারপরে হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি, এগুলার দাম বৃদ্ধি। তো সবকিছু মিলে আমি মনে করি যে কস্ট অফ ডুইং বিজনেসও কিন্তু সেখানে বেশি। তো এখন কস্ট অফ ডুইং বিজনেস যদি বেশি হয়, আবার ঘাটতি বাজেটের জন্য সরকার যদি একটা বিরাট অঙ্ক ব্যাংক থেকে লোন নিয়ে যায়, তখন কিন্তু প্রাইভেট সেক্টর, যেটাকে আমরা বলি ক্রাউডিং আউট ইফেক্ট, সেখানে প্রাইভেট সেক্টরেরও কিন্তু তাদের জন্য বিনিয়োগের জায়গাটা কিন্তু কমে যাবে। এখন বিনিয়োগ রাইট। যদি কমে যায়, সেটা কিন্তু আমার এমপ্লয়মেন্ট জেনারেট করবে না, কারণ হ্যাঁ, বিনিয়োগের সাথে কর্মসংস্থান। এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা সম্পর্ক আছে। তো রাইট। একটা একটার সাথে কিন্তু চেইন ইফেক্ট। তো সেই জায়গাটা ওভারঅল বাজেটে কিন্তু সব বিষয়গুলোকে আইডেন্টিফাই করা হয়েছে, স্বীকার করা হয়েছে যে না, আমার ইনফ্লেশন একটা চ্যালেঞ্জ, আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একটা চ্যালেঞ্জ আছে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা করতে হবে, তারপরে রেমিটেন্সটা কিভাবে বাড়ানো, সব বিষয়গুলো কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। পার্টিকুলারলি কোভিড এর আগ পর্যন্ত আমাদের দেশে কিন্তু একটা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ছিল। সেই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা আনার ব্যাপারে বাজেট বক্তৃতায় কিন্তু বলা হয়েছে যে যাতে ম্যাক্রো ইকোনমিক একটা স্টেবিলিটি আসবে, কিন্তু সেটা কতগুলো অনুমানের ভিত্তিতে, কতটুকু অ্যাজাম্পশনের ভিত্তিতে বলা হচ্ছে। অনেকগুলো যদি আছে কিন্তু বাজেট বক্তৃতায়, যদি এটা হয়, যদি ওয়ার্ল্ডের যে ইকোনমি সেটা ঠিক থাকে, যদি সাপ্লাই চেইনটা ঠিক থাকে, কিন্তু এই যদিটার মধ্যেও কিন্তু ইন্টারভেন করার একটা সুযোগ আছে, মনিটর করার একটা সুযোগ আছে। তো সেটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা যদি আগের জায়গায় আসে, তাহলে অর্থনীতিতে একটা স্বস্তির জায়গাটা আসবে। এবং সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের যে প্রত্যাশা, বা অন্যদের যে, কারণ প্রত্যেকটা গ্রুপেরই কিন্তু একটা প্রত্যাশা আছে। যেমন আমি একজন শিক্ষক হিসেবে আমরা আশা করছিলাম যে শিক্ষা বাজেট সেই একই জায়গার মধ্যে, একই বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু আমরা বলছি SDG 4, আমরা গুণগত শিক্ষার কথা বলছি, কিন্তু গুণগত শিক্ষার জন্য যে বাজেট, এখন যে বাজেটটা দেয়া হচ্ছে, এটা মোটামুটি একটা ইনফ্রাস্ট্রাকচারে খরচ হয়ে যাবে, প্লাস বেতন ভাতা বাবদ অপারেটিং বাজেট সেখানে খরচ হয়ে যাবে। কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, কারিকুলার ডেভেলপমেন্ট বা গুণগত শিক্ষাকে মাথায় রেখে, যেটাকে আমরা বলছি স্টেম, যে সায়েন্স, ম্যাথ, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এই ধরনের শিক্ষার উপর যে গুণগত পরিবর্তনের জন্য যে উদ্যোগগুলো নেয়া, সেই উদ্যোগগুলো কিন্তু আমরা দেখছি না। তবে আসার কথা হচ্ছে এবারে এডিপিতে যে 5টা সেক্টর আইডেন্টিফাই করা হয়েছে, টপ সেক্টর, সেখানে কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুই জায়গাকে কিন্তু আহ, মোটামুটি ইনক্লুড করা হয়েছে, যে অন্তত প্রায়োরিটি দেওয়া হচ্ছে। শিক্ষার বাইরে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের কিন্তু এবার যদি স্বাস্থ্য বাজেটটা একটু বাড়ানো হয়েছে 5.2%, কিন্তু দেখেন স্বাস্থ্যটা হচ্ছে আমাদের একটা আহ খুবই মৌলিক একটা রাইট। না, আমি বা মনে করি যা এই বলি স্বাস্থ্য না, সেবাটা, স্বাস্থ্যই সকল সুখের মূল, যদি বলি জি, সেটাই। কিন্তু সেটা দেখেন আমাদের দেশে কিন্তু একটা কথা যদি আপনি দেখবেন, আমাদের দেশের যারা দেশ পরিচালনা করেন, বা যারা
দেশের দায়িত্বে আছেন, তারা কিন্তু দেশের যে অভ্যন্তরীণ স্বাস্থ্য, অর্থাৎ সরকারি হসপিটালগুলোতে তারা কিন্তু স্বাস্থ্যসেবা বেশিরভাগ ক্ষেত্রেই নেয় না। এখন আপনি, ওনারা তো সব বিদেশ চলে যান। এখন আমি কি ওই ওই পরিবেশটা আমি তো বুঝবো না। যদি আমি এই স্বাস্থ্য সেবাটা যদি আমি নিজে অ্যাভেল না করি, তাহলে আমাকে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, যেটা আমি সবসময় বলি, যদি 8টা বিভাগীয় শহরে আপনি সিএমএইচ এর মতো, সিএমএইচ এ আপনি যেই ধরনের স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন, একই রকম স্বাস্থ্য, আমি বিদেশের অভিজ্ঞতার কথা বলছি না, আমার দেশের অভিজ্ঞতার কথা বলছি। আমি উইথ ডিউ রেসপেক্ট, অ্যাপ্রিসিয়েশন দিয়েই বলছি, সেরকম যদি 8টা বড় ধরনের স্বাস্থ্য সেবা আমরা প্রতিষ্ঠান যদি 8টা বিভাগীয় শহরে করতে পারি, তাহলে কিন্তু সবার ঢাকায় আসতে হবে না, ইভেন আপনার ইন্ডিয়াতেও যেতে হবে না। আপনি দেখেন, অনেক মানুষ আছে যারা প্লেন ফেয়ার দেয়, তারা ওখানে বাসা ভাড়া করে থাকে, স্বাস্থ্য সেবা নেয়, তারপরেও বলে বাংলাদেশ থেকে স্বাস্থ্য খরচ, সেখানে হেলথ খরচটা কম, প্লাস হচ্ছে গুণগত স্বাস্থ্য সেবাটা তারা পায়। তার মানে কি, আমাদের এখানে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটা আমাদেরকে আসলে পূরণ করতে হবে, এবং স্বাস্থ্য সেবাটাকে আমরা যদি এরকম মোটামুটি বিভাগীয় শহরে বড় ধরনের সাপোর্ট দিতে পারি, আর কমিউনিটি ক্লিনিকটাকে, আমি বলি এটা হচ্ছে প্রাইমারি পয়েন্ট। এখন হয়তো 27 ধরনের ওষুধ বিনামূল্যে দিচ্ছে, কিন্তু হেলথ সার্ভিস প্রোভাইডার যারা, আপনি দেখবেন এরা আসলে হয়তো 6 মাসের একটা ট্রেনিং পায়, কিন্তু আসলে এরা, আপনি, এখন সময় এসছে, আমরা ডেভেলপিং কান্ট্রি হচ্ছি, কারণ দেখবেন উন্নত দেশগুলোতে, আমরা তো বলছি আমরা হাই ইনকাম নেশন হব, আমরা উন্নত দেশ হব, তাহলে এই যে 13,500 যে কমিউনিটি ক্লিনিক, এগুলাকে আপনি, যেটাকে বাইরে বলে জিপি, জেনারেল প্র্যাকটিশনার, তার হুম মানে হুম প্রথম পয়েন্ট যেখানে আপনার এক্সপার্ট ডক্টর থাকবে, মেডিকেল ডক্টর থাকবে, নার্স থাকবে, কিছু বেসিক ডায়াগনোসিস থাকবে। তো সেরকম যদি আমি নিতে যাই, তাহলে স্বাস্থ্য খাতে বড় ধরনের একটা বিনিয়োগ কিন্তু আপনার করতে হবে। এর বাইরে আপনি দেখবেন মনিটরিং এর একটা ব্যাপার কিন্তু আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আপনি দেখবেন যেই ধরনের ইকুইপমেন্ট আছে, অনেক সময় আমরা শুনে থাকি ইকুইপমেন্ট নাই, ডাক্তাররা নিয়মিত যান না, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আমাদের সরকার যে অনেক টাকা খরচ করছে, কিন্তু সেটার কিন্তু প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। অনেক মেশিন কিন্তু দিচ্ছে, কিন্তু মেশিনটা ইউজ হচ্ছে না, দেখা যাবে যে সে অপারেটর নাই, অথবা মেশিনটা নষ্ট হয়ে আছে। এই জায়গাগুলো কিন্তু দেখার বিষয় আছে।